আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচার স্বাস্থ্য কথায়। সাথে আছি আমি ডক্টর জান্নাতুন নাইম। বছরের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আমরা। দেশ জুড়ে শীতের আবহাওয়া, আর এই শীত শেষ হতে না হতেই চলে আসবে আমাদের সকলের অতি কাঙ্ক্ষিত রমজান মাস। শীত এবং রমজানকে কেন্দ্র করে আমাদের আজকের আয়োজন। আলোচনা করব রমজানে ডায়াবেটিস রোগীর পূর্ব প্রস্তুতি এবং শীতে ডায়াবেটিস রোগীর যত্ন নিয়ে। এ বিষয়ে আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করবেন আমাদের আজকের অতিথি, ডায়াবেটিস, থাইরয়েড এবং হরমোন রোগ বিশেষজ্ঞ ডাক্তার নাদিয়া জান্নাত ম্যাডাম, যিনি বর্তমানে আমার পাশেই অবস্থিত আছেন। আসুন পরিচিত হয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অনেক ধন্যবাদ এবং বিআরবি কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। আমাদের আলোচনা শুরু করব দর্শক, তার আগে আপনাদের উদ্দেশ্যে বলছি, যেহেতু আমাদের অনুষ্ঠানটি লাইভ চলছে, আপনি আমাদের অনুষ্ঠানের আলোচনার বিষয়টি নিয়ে যে কোনো প্রশ্ন বা মতামত কমেন্টের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিতে পারেন। চেষ্টা করব লাইভ চলাকালীন সময়ের মধ্যে আপনার প্রশ্নের উত্তরটি জানিয়ে দিতে। আলোচনা করছি ডায়াবেটিস রোগীদের নিয়ে। যেহেতু শীত এবং রমজানকে নিয়েই কথা বলবো, তো শুরুতেই জানতে চাচ্ছি যে শীতে যে ডায়াবেটিস রোগীর যত্নের সম্পর্কে আমরা বলছি, এই বাড়তি যত্নটার প্রয়োজন কেন হয়? আচ্ছা, শীতে ডায়াবেটিস রোগীর আসলে বিশেষ যত্নের প্রয়োজন। এটার মেইন কারণটা হচ্ছে, আমরা যেহেতু জানি যে শীতকালে আসলে আমাদের টেম্পারেচারের একটা চেঞ্জ হয় এবং আমাদের শরীরে যে আর্দ্রতাটা সেটা কমে যায়। আমরা জেনে থাকবো যে ডায়াবেটিস রোগীরা কিন্তু সাধারণত তাদের স্কিন ড্রাই হয়ে থাকে, তো শীতে এই জন্যই তাদের আসলে বাড়তি যত্নের প্রয়োজন। এবং দীর্ঘদিন ধরে যারা ডায়াবেটিস রোগে ভুগে থাকেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে নিউরোপ্যাথি ডেভেলপ করতে পারে। তাদের সেন্সেশনগুলো আসলে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। কারণ হলো যে দীর্ঘদিন ধরে ডায়াবেটিসটা অনিয়ন্ত্রিত থাকার কারণে তাদের যে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সেগুলো কিন্তু আস্তে আস্তে ডিলেড হয়। শুধু রক্ত সঞ্চালনটাই না, আমাদের যে নার্ভ এন্ডিংগুলো আছে সেগুলোতেও দেখা যায় যে ড্যামেজ দেখা যায়। তো সে কারণে দেখা যায় যে আসলে ডায়াবেটিস রোগীর একটু বাড়তি যত্নের প্রয়োজন। তাদের এই ড্রাইনেসটাকে যাতে তারা ময়শ্চারাইজার ইউজ করে এবং হাত পাগুলো তাদের যেন ড্রাই না হয়ে থাকে, সেজন্য তাদের নানা ধরনের ময়শ্চারাইজার ক্রিম বা অলিভ অয়েল অথবা ভ্যাসলিন এই ধরনের জিনিসগুলো দিয়ে তাদেরকে ময়শ্চারাইজ করতে হবে হাত এবং পা। বিশেষ করে শীতে যে সমস্যাগুলো হয়ে থাকে, যে পায়ের যত্নটা একটু বেশি নিতে হয়, পায়ের গোড়ালি ফাটা বা ইনফেকশন, এই ব্যাপারে জানতে চাচ্ছি যে কেন হয়ে থাকে এবং কিভাবে যত্ন নেবে। জি, আমরা সাধারণত দেখা যায় যে পায়ের ব্যাপারটা আসলে ইগনোর থাকে বেশ। আমরা দেখা যায় যে প্রতিদিন আমাদের চেহারাটা আমরা আয়নায় দেখি। তো ডায়াবেটিস রোগীর জন্য আমার পরামর্শ থাকবে, রাতে অন্তত ঘুমানোর আগে একবার অবশ্যই যেন তারা তাদের পায়ের যে কি কন্ডিশন সেটা যেন অবশ্যই তারা একটা আয়নার মাধ্যমে দেখেন, অথবা এখন তো আমাদের সবার কাছেই মোবাইল থাকে, মোবাইলে একটা ছবি তুলে পায়ের তলায় ওনার কোনো ঘা ইনফেকশন আছে কিনা, দুই নখের চিপায় কোনো ঘা অথবা ইনফেকশন আছে কিনা, এবং নখের যত্নও কিন্তু তাকে সঠিকভাবে নিতে হবে। নিউরোপ্যাথির কথা বলছিলেন, তো শীতকালে নিউরোপ্যাথির সমস্যাগুলো বাড়ে কেন? আচ্ছা, নিউরোপ্যাথির সমস্যা বাড়ে এই কারণে যে আমরা জানি যে শীতকালে আমাদের সাধারণত ব্লাড ভেসেলগুলো ভ্যাসোকনস্ট্রিকশন হয়। জি, ভ্যাসোকনস্ট্রিকশন বলতে আমরা যেটা বোঝাই যে রক্ত সঞ্চালনের যে প্রক্রিয়াটা আমাদের শরীরে স্বাভাবিকভাবে একটু কমে যায়। ভ্যাসোকনস্ট্রিকশন হলে এই যে ব্লাড ফ্লোটা এটা আমাদের কিন্তু আস্তে আস্তে কমে যায়, এবং সেটা দেখা যায় যে আমাদের পায়ের যেই বা আমাদের হাতের যেই রক্ত চলাচল যেই প্রক্রিয়াটা সেটা ধীর গতিতে হয়। এবং এই রক্ত সঞ্চালন প্রক্রিয়া কমে যাওয়া মানে হলো সেই জায়গাটাতে অক্সিজেনটা পৌঁছাতে পারে না, নিউট্রিশনটা পৌঁছাতে পারে না। তো যার কারণে যাদের দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, যাদের হাত পা জ্বালা পোড়া, ঝিনঝিন করা বা অবশ লাগা থাকে, এই শীতকাল এটাকে আরও অ্যাগ্রাভেট করে। টেম্পারেচার যেহেতু কমে যায় ভ্যাসোকনস্ট্রিকশন হওয়ার কারণে এই জিনিসটা আরও অ্যাগ্রাভেট করে, যার কারণে তার পেইন সেন্সেশনটা অনেক বেড়ে যায়। তার যে অবশ লাগার পরিমাণ, ঝিনঝিন করার পরিমাণ, এটা স্বাভাবিক অন্য সময় যেমন থাকে তার চাইতে শীতকালে বেড়ে যায়। যারা আগে থেকে নিউরোপ্যাথির সমস্যায় ভুগছে বা শীতকাল আসাতে যারা এটা বেশি দেখা দিচ্ছে, তাদের ক্ষেত্রে করণীয়টা কি? আচ্ছা, তাদের ক্ষেত্রে প্রথমেই আমার থাকবে যে তারা যেন অবশ্যই তাদের সুগার লেভেলটাকে কন্ট্রোল করে। কারণ অনেক সময় দেখা যায় যে লং টাইম যাদের ডায়াবেটিস থাকে তাদের কিন্তু কন্ট্রোলে থাকার পরেও নিউরোপ্যাথি ডেভেলপ করতে পারে। এটা ডায়াবেটিসের একটা কমপ্লিকেশন, যেটাকে আমরা বলি মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন। তো সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই একটা ভালো সুগার কন্ট্রোল করতে হবে, যেটা হলো খালি পেটে সুগার তাদের 6 থেকে 6.5, এবং খাওয়ার পরে এটা অবশ্যই 7 থেকে 8-এর মধ্যে রাখতে হবে। এবং আমাদের কাছে যখন পেশেন্ট আসে শুধু ডায়াবেটিস নিয়ে কিন্তু আসে না, সাথে আদার্স যাদের কোমরবিডিটিস থাকে, যেমন হাইপারটেনশন থাকতে পারে, তাদের কিডনির সমস্যা থাকতে পারে, সিকিডি পেশেন্ট থাকতে পারে,
তারপর হলো তাদের ডিসলিপিডিমিয়া থাকতে পারে, হার্টের প্রবলেম থাকতে পারে। তো ডায়াবেটিস কন্ট্রোলের পাশাপাশি তাদের এই কোমরবিডিটিসগুলোর দিকেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, যাতে করে তার রক্ত চর্বিটা কন্ট্রোলে থাকে, তার যেন প্রেশারটা কন্ট্রোলে থাকে, এবং তার যে খাদ্যাভ্যাস এবং তার যে প্রতিদিন যে চলার নিয়ম সেগুলো যেন তার ঠিক মতো থাকে, তো সেটার দিকেও খেয়াল রাখতে হবে। ধন্যবাদ। ইনফেকশনের কথা বলছিলেন, যে আমরা জানি যে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ইনফেকশন হওয়ার চান্সটা একটু বেশি অন্যান্যদের তুলনায়। শীতকালে কি কি ধরনের ইনফেকশন হতে পারে, আর এই ইনফেকশন থেকে নিজেকে রক্ষার জন্য তারা কি ধরনের যত্ন নেবে? আচ্ছা, ইনফেকশন প্রথমেই আপনি যেহেতু নিউরোপ্যাথির কথা বলছিলেন, অনেক ডায়াবেটিস রোগী কিন্তু বুঝতেই পারে না যে তাদের পায়ে ইনফেকশন হচ্ছে বা ক্ষত হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যে তাদের যে নিউরোপ্যাথিটা ডেভেলপ করে, যার কারণে তারা সেন্সেশনটা আর বুঝতে পারে না। দেখা যায় যে তারা হঠাৎ করে দেখে যে একটা ক্ষত হয়ে গেছে, নোটিস করে তখন দেখা যায় অনেক দেরি হয়ে গেছে, তখনই আসলে ইনফেকশনটা আমাদের দেখা দেয়। এবং তখন অবশ্যই তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে তাকে চিকিৎসা নিতে হবে, ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। নানা ধরনের পায়ের ইনফেকশন হতে পারে, আমরা যেটাকে আলসার বলি। আলসার থেকে সেটা যদি ঠিকমতো ট্রিটমেন্ট না করি, প্রপার অ্যান্টিবায়োটিক এবং ব্লাড সুগার যদি সে কন্ট্রোল না করতে পারে, তাহলে এটা কিন্তু গ্যাংগ্রিনে পরিণত হয়, এবং এ থেকে কিন্তু পা কেটে ফেলে দিতে হতে পারে। তো এক্ষেত্রে একটা অঙ্গহানির আমরা দেখতে পাই, এবং আপনি দেখবেন অনেক সময় কিন্তু মানুষের মৃত্যুর কারণও হয়ে যেতে পারে, যেটা গ্যাংগ্রিনের কারণে হয়ে থাকে। এবং যারা স্মোকিং করে তাদের ক্ষেত্রে অবশ্যই স্মোকিংটা আপনি জানেন যে শীতকালে এটা আরও বেড়ে যায়, একটু দেখা যায় যে, তো সেক্ষেত্রে স্মোকিংটা কিন্তু এটাকে আরও অ্যাগ্রাভেট করে, যে তার যে রক্ত চলাচল প্রক্রিয়াটাকে আরও ধীরগতি করে ফেলে, এবং তার পায়ের যে ইনফেকশন বা গ্যাংগ্রিন এটাকে বাড়িয়ে দেয়। তো সেক্ষেত্রে অবশ্যই তাকে ইনফেকশন কন্ট্রোল করতে হবে, ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে হবে, আদার্স যে কোমরবিডিটিসগুলো আছে সেগুলো তাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আলোচনার এক পর্যায়ে আপনি বলছিলেন যে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখার ব্যাপারটি। শীতকালে দেখা যায় যে ডায়াবেটিক রোগী যারা আছে তাদের ব্লাড প্রেশারটা একটু আনকন্ট্রোল থাকে, এর কারণ কি? আচ্ছা, এর কারণ হচ্ছে শীতকাল আসলেই কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে এক ধরনের ফেস্টিভ একটা মুড চলে আসে। যেমন ধরেন পিঠাপুলির উৎসব দেখা যায়, খেজুরের গুড়, পায়েস এগুলো খাওয়ার প্রবণতাটা দেখা যায়। তো স্বাভাবিকভাবেই ডায়াবেটিস রোগীদের যেহেতু আনকন্ট্রোল ম্যাক্সিমাম আমাদের এখনও, আমি যদি আপনার এবারের সমীক্ষায় যেটা দেখা গিয়েছে যে এখনও প্রায় আমাদের দেশে অনেক রোগী কিন্তু ডায়াবেটিসের যে আমরা 3 মাসের গড় করি সেটা 9%-এর উপরে, যেটা থাকতে হবে 7%-এর ভিতরে। তার মানে অনেক ডায়াবেটিস রোগী কিন্তু আমাদের আনকন্ট্রোল। তো তাদের মধ্যেই দেখা যায় যে অনেকের আসলে অ্যাপিটাইট সেন্টারটা তাদের আসলে নিয়ন্ত্রণে থাকে না, যার কারণে তাদের খিদার পরিমাণটা বাড়ে, এবং তারা খাওয়া দেখলে এটা আসলে কন্ট্রোল করা তাদের জন্য কঠিন হয়ে যায়। তো এই যে পিঠাপুলির এই সময় দেখা যায় যে তারা ভাপা পিঠা খেয়ে নিচ্ছে, বা বিভিন্ন ধরনের যে পিঠাগুলো আছে সেগুলো খায়, খেজুরের গুড় খায়, যার কারণে সুগারটা বেশ আনকন্ট্রোল হয়ে যায়। এই যে ব্লাড সুগারের সাথে আবার জীবনযাত্রার পরিবর্তনেরও কিছুটা মিল রয়েছে বা প্রয়োজন রয়েছে। তো শীতকালে দেখা যায় যে মানুষ ব্যায়াম করতে চায় না, বা ব্যায়ামটা যে কখন করব সেটা বুঝে উঠতে পারে না, এই বিষয়ে বলবেন? জি, এটাও একটা কারণ ব্লাড সুগার আনকন্ট্রোল হওয়ার, যেটা আপনি একটু আগে বলছিলেন যে ইমোবিলাইজড হয়ে যায় পেশেন্টরা। দেখা যায় যে সকালে প্রচুর শীত পড়ে, কুয়াশার কারণে তারা বের হতে চায় না। আর শীতকালটা আসলেই একটু মানে আমেজপূর্ণ মাস, মনে হয় যে আমি একটু ঘুমিয়ে থাকি, শুয়ে থাকি, উঠতে ইচ্ছা করে না। তো সেক্ষেত্রে আসলে যদি তারা সকালে উঠতে না পারে, তাহলে সেক্ষেত্রে আমি তাদেরকে সাজেস্ট করবো যে তারা যেন বিকালে হাঁটতে যায়। তো হাঁটা বন্ধ রাখা যাবে না, তাহলে কিন্তু আপনার যে সুগার লেভেল বেড়ে যাওয়ার যে প্রবণতাটা সেটা কিন্তু বেড়েই যাবে। যদি সে বিকালে না পারে, তাহলে সন্ধ্যার পরে যেন সে অ্যাটলিস্ট আধা ঘন্টা করে হাঁটে, এইটা ব্যবস্থা করতে হবে। আর একটা জিনিস হলো যে শীতকালে পায়ের যত্নের ব্যাপারে আপনি তখন যেটা বললেন, জুতা এবং মোজা পরার ক্ষেত্রে তাকে কিন্তু খুব কশাস হতে হবে। আমরা যেটা বলি যে মোজা সাধারণত আমাদের বেশি যেটা পাওয়া যায় যে সেলাই করা অংশটা সাধারণত একটু এবড়ো থেবড়ো থাকে। তো শীতকালে যখন মোজা পরে থাকে তখন ওই মোজার কারণে দেখা যায় যে তার ক্র্যাক বা তার কোনো একটা ফোসকা পড়ে গেল বা এরকম হলো, তখন সেই জায়গায় কিন্তু ইনফেকশনের সোর্স ঢুকে যায়। তো সেক্ষেত্রে ডায়াবেটিস রোগীদের জন্য মোজার পরার নিয়মটা হচ্ছে যে মোজাটা তারা উল্টো করে পরবে, যাতে সেলাই করা অংশটা বাইরের দিকে থাকে, আর ভিতরে যেন স্মুথ থাকে, তাতে করে তার কোনো প্রবলেম হবে না। এবং জুতা পরার ক্ষেত্রে তাকে টাইট জুতা পরা যাবে না, তাকে কমফোর্টেবল শুজ পরতে হবে, যেটা স্পেশিয়াস, যেটাতে তার ব্লাড সাপ্লাইটা যেন কোনোভাবেই হ্যাম্পার না হয়, সেটা খেয়াল রাখতে হবে। ধন্যবাদ আপু, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর স্বল্প ভাষার মধ্যে এত সুন্দর করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলার জন্য। ডায়াবেটিসের কথা বলছিলাম আমরা, যে শীতের পাশাপাশি রমজানের বিষয়ে আমরা আলোচনা করব। রমজানে বলছি যে পূর্ব প্রস্তুতি স্বরূপ কিছু যত্নের ব্যাপার আছে, এই পূর্ব প্রস্তুতি স্বরূপ চিকিৎসকের শরণাপন্ন হবে কখন? আচ্ছা, সাধারণত আমরা বলে থাকি যে 3 মাস
আগ থেকে, রমজানের 3 মাস আগ থেকে আপনারা অবশ্যই একজন ডায়াবেটিস চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনার ডায়াবেটিসটার কী অবস্থা, আপনার সুগার লেভেলটা কী অবস্থায় আছে এবং আপনার যে মেডিসিনগুলো সেগুলো আপনি কিভাবে রিঅ্যারেঞ্জ করবেন, আপনি যদি ইনসুলিন নিয়ে থাকেন সেটার ডোজ আপনি কিভাবে অ্যাডজাস্ট করবেন, এবং রমজানে আপনার খাদ্য অভ্যাসটা কেমন হবে, আপনার হাঁটা চলার নিয়মটা কেমন হবে, আপনার ঘুমটা কেমন হবে, এই জিনিসগুলোও কিন্তু পেশেন্টকে আমরা বলে দেব। তো সেই জন্য অবশ্যই এই পূর্ব প্রস্তুতিটা খুব ইম্পর্টেন্ট, কারণ সবাই কিন্তু রোজা রাখতে পারবে না। এখানে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করি, আমরা বলে দিই যে আপনি এই গ্রুপটা রোজা রাখতে পারবে। তো সেই হিসেবে আর কি আসলে সবারই উচিত, যাদের ডায়াবেটিস পেশেন্ট আছেন আপনারা অন্তত 3 মাস আগে, আর সেটা যদি সম্ভব না হয় তাহলে অ্যাটলিস্ট 1 মাস আগে একজন ডায়াবেটিস বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে আপনারা যেন এই মানে অ্যাটলিস্ট 2-3টা পরীক্ষা করে যেন আপনারা ডক্টরের শরণাপন্ন হন। এই যে গ্রুপিং এর কথাটা বলছেন যে কিছু একটা গ্রুপ আছে যারা রোজা রাখতে পারবে না, আবার কেউ কেউ রোজা রাখতে পারবে, এই গ্রুপটা সম্পর্কে জানতে চাচ্ছি। আচ্ছা, আমরা সাধারণত 3টা গ্রুপে ভাগ করি, 3টা ক্যাটাগরিতে ভাগ করি। সেটা হলো যে হাই রিস্ক গ্রুপ, লো রিস্ক গ্রুপ আর হচ্ছে মডারেট রিস্ক গ্রুপ। তো সাধারণত হাই রিস্ক গ্রুপে যারা থাকেন তাদের ক্ষেত্রে আমরা রোজা রাখতে নিষেধ করি। যেহেতু আপনি জেনে থাকবেন বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ এবং রোজাটা আসলে আমাদের ইসলামের যে 5টি স্তম্ভ সেটার মধ্যে একটা বিশেষ স্তম্ভ। তো সেক্ষেত্রে আমরা পেশেন্টকে ক্যাটেগরাইজ করি বিভিন্ন ভাগে এবং হাই রিস্ক গ্রুপকে আমরা নিষেধ করি। লো রিস্ক গ্রুপকে আমরা বলি যে আপনি রোজা রাখতে পারবেন, এবং যারা মডারেট রিস্কে আছেন তাদের ক্ষেত্রে আমরা বলি যে স্পেশাল কিছু কশন মেনে আপনি রোজা রাখতে পারেন। আর আমাদের দর্শকদের ক্ষেত্রে সচরাচর সবচেয়ে বেশি যে প্রশ্নটা ডাক্তাররা সম্মুখীন হন যে রমজান মাস আসছে, আমি ডায়াবেটিক রোগী, আমি কি রোজা রাখতে পারবো কি না, কাদের ক্ষেত্রে রোজা রাখা কোনো মানা নেই? আচ্ছা, লো রিস্কে যারা থাকে তাদের ক্ষেত্রে রোজা রাখার কোনো মানা নেই। আর যাদের হচ্ছে এটা একটু আগেই বললাম যে মডারেট রিস্কে আছেন তারা রোজা রাখতে পারবেন, তবে অবশ্যই সেটা কিছু প্রিকশন মেনে। এবং হাই রিস্ক বলতে আমরা কি বুঝি? আসলে হাই রিস্ক বলতে বুঝি যে যাদের দীর্ঘদিন ধরে ডায়াবেটিস আনকন্ট্রোল, HbA1c কোনোভাবেই তাদের 9%-এর নিচে নামছে না, যারা গত 3 মাসে হাইপোগ্লাইসেমিয়ার জন্য রিপিট এপিসোডস হচ্ছে হাইপোগ্লাইসেমিয়ার, 3 মাস ধরে হাইপোগ্লাইসেমিয়ার জন্য তাকে 3 মাসের মধ্যে হসপিটালাইজড হতে হয়েছিল, অথবা তাকে অনেক বেশি সুগার, যেটাকে আমরা বলি হাইপারগ্লাইসেমিয়া, সিভিয়ার হাইপারগ্লাইসেমিয়ার জন্য তাকে হসপিটালাইজড হতে হয়েছিল। এছাড়াও যেসব ডায়াবেটিক পেশেন্ট যাদের হচ্ছে ডায়ালাইসিস ইন্টেন্সিভ পেশেন্ট একদম এন্ড স্টেজ রেনাল ডিজিজে চলে গেছে, তাদের ক্ষেত্রে আমরা আসলে বলি যে তারা হাই রিস্ক, তারা রোজা রাখতে পারবেন না। আর যাদের ক্ষেত্রে আপনারা বলছেন যে রোজা রাখতে পারবে, হাই রিস্ক বাদ দিয়ে তাদের ক্ষেত্রে তারা রোজা রাখবে। আর রোজা রাখবে কিন্তু দেখা যায় যে অনেক রোগী 3 বেলা ওষুধ খেতে হয় অথবা 2 বেলা ইনসুলিন নিতে হয়, তো খুবই এই প্রশ্নটার সম্মুখীন হয় বা তারা খুব উদ্বিগ্ন থাকে যে রোজা রাখা অবস্থায় আমি কিভাবে ওষুধটা খাবো বা ইনসুলিনটা কিভাবে নিব, এই নিয়মটা সম্পর্কে বলবেন? জি অবশ্যই, এটা খুব ভালো একটা প্রশ্ন, কারণ এটা নিয়ে খুব হেসিটেশনে থাকে পেশেন্টরা, এবং দেখা যায় যে অনেক সময় রোজা রাখলে অনেক পেশেন্ট সবকিছু বন্ধ করে দেয়। তো যার কারণে দেখা যায় রোজায় কিন্তু হাইপো হতে পারে, হাইপারও হতে পারে, দুটাই আমাদের শরীরের জন্য খারাপ। আমাদের সুগার লেভেলটা এমনভাবে রাখতে হবে যাতে করে আমাদের উইদিন লিমিট, আমাদের যে টার্গেট থাকে এক এক পেশেন্টের জন্য এক এক রকম, সেই টার্গেটের মধ্যে মেইনটেইন হয়। তো সেক্ষেত্রে যারা মুখে খাওয়ার ওষুধ খান, তারা যে সকালে যে ওষুধটা খান সেটা তারা খাবেন হচ্ছে ইফতারের পরে, আর রাতে যে ওষুধটা খাবে সেটা খাবে হচ্ছে সেহরির পরে। সাধারণত যে মেটফর্মিন জাতীয় ওষুধ আমরা দেই সেটার ডোজ অ্যাডজাস্টমেন্টের কোনো প্রয়োজন হয় না, জাস্ট হচ্ছে সকালের ডোজটা যাবে হচ্ছে ইফতারে এবং রাতে যে ডোজটা থাকে সেটা যাবে সেহরিতে। আর কিছু সালফোনিলিয়ার গ্রুপের আমরা ওষুধ সাজেস্ট করি, যেটার ক্ষেত্রে অনেক সময় হাইপোগ্লাইসেমিয়ার চান্স থাকে। সেই ধরনের ওষুধগুলোর ক্ষেত্রে আমরা বলি যে আপনি যেটা সকালে খেতেন সেটা আপনি হাফ ডোজ করে খাবেন ইফতারে, এবং সেহরিতে আপনি হাফ ডোজ করে খাবেন। সেক্ষেত্রে আমাদের ডোজ অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয়। এবং ইনসুলিনের ক্ষেত্রে সেটার ক্ষেত্রেও আমাদের কিছু ডোজ অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয়। সকালে যে ডোজটা থাকে সেটা ফুল ডোজে সে ইফতারে পাবে, যেহেতু ইফতারে আমরা একসাথে অনেক কিছুই খেয়ে থাকি, ভুরিভোজ করে থাকি, সেক্ষেত্রে সে ফুল ডোজটা ইফতারে পাবে, আর সেহরির সময় সে রাতে যে ডোজটা পেয়েছিল সেটার অর্ধেক ডোজটা পাবে। ঔষধের এই পরিস্থিতির ব্যাপারটা আমরা আলোচনা করলাম, কিন্তু এই যে ডোজ অ্যাডজাস্টমেন্টের ব্যাপারের জন্য আলটিমেটলি তাকে চিকিৎসকের শরণাপন্ন হতেই হবে, তাছাড়া কোনোভাবেই সম্ভব না। জি, আলোচনার এই পর্যায়ে এসে আরেকটি বিষয় যেটা গুরুত্বপূর্ণ জানতে চাচ্ছি যে ডায়াবেটিস রোগীরা রোজা রাখা অবস্থায় যদি হাইপোগ্লাইসেমিক হয়ে যায় সেক্ষেত্রে করণীয় কি করবে? হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেলে তার কিছু সিমটম দেখা দিবে, তাকে অবশ্যই সিমটমগুলো সম্পর্কে আগে থেকে বুঝতে হবে যে কি কি সিমটম থাকলে আমি বুঝবো যে আমার হাইপো হচ্ছে।
আছে, যেমন তার শরীর কাঁপবে, অস্থির লাগবে, বুক ধড়ফড় করতে পারে, অতিরিক্ত ঘাম হতে পারে। এই সিমটমগুলো যদি কোনো ডায়াবেটিস রোগী দেখে তাহলে সাথে সাথেই সে 1 গ্লাস পানিতে 3 চামচ চিনি গুলে খেয়ে ফেলবে, অথবা তার হাতের কাছে যদি কোনো গ্লুকোজ থাকে অথবা চকলেট অথবা জুস, যে কোনো মিষ্টি কিছু যদি থাকে তাহলে সে সেটা খেয়ে রোজাটা ভেঙে ফেলবে। এবং 15 মিনিট পরে তাকে আবার সুগারটা চেক করতে হবে। চেক করে সে দেখবে যে তার সুগারটা কন্ট্রোলে আছে কিনা, মানে হাইপো থেকে তার নর্মাল লেভেল, হাইপো আমরা সাধারণত 4-এর নিচে গেলে ওটাকে হাইপো বলে থাকি। তো তার যদি সুগার লেভেল দেখা যায় যে 5-6 এরকম হয়ে যায়, তাহলে পরবর্তীতে সে আর সুগার জাতীয় কিছু না খেয়ে কমপ্লেক্স কার্বোহাইড্রেটগুলো ইনটেক করবে, যাতে করে তার ফার্দার আর হাইপো না হয়। এবং তার ডোজ অ্যাডজাস্টমেন্ট সে তার চিকিৎসকের পরামর্শ নিয়ে সেটা ডোজ অ্যাডজাস্টমেন্ট করবে। আবার অনেক সময় এই যে হাইপো হয়ে যাচ্ছে কিংবা একটু খারাপ লাগছে, এই সময় তো ব্লাড সুগার লেভেলটা মাপতে হবে। অবশ্যই তাকে ওই ব্লাড সুগার লেভেলটা মাপার বিষয়ে অনেক সময় রোগীদের ক্ষেত্রে একটুখানি চিন্তা পড়ে যায় যে আমার রোজাটা কি ভেঙে যাচ্ছে কিনা। তো সেক্ষেত্রে আসলে আমি যেটা বলবো যে আমাদের এন্ডোক্রাইন সোসাইটির, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং আমাদের যেই আদার্স যে এন্ডোক্রাইন সোসাইটিগুলো আছে, তারা আমাদের যে বায়তুল মোকাররম মসজিদের যে ইমাম সাহেব, তাদের সাথে কথা বলে এটা নিশ্চিত করছেন যে ডায়াবেটিস রোগীরা রোজা রাখা অবস্থায় ব্লাড সুগার লেভেল চেক করতে পারবে, যেটা আমরা বাসায় গ্লুকোমিটার দিয়ে করি সেটা করতে পারবে, কিন্তু আমরা যেটা ভেনাস ব্লাড সংগ্রহ করে ল্যাবে যে টেস্টটা করি সেটা করা যাবে না। কিন্তু আমরা যে সেলফ মনিটরিং ব্লাড সুগার বলতে আমরা যেটা বুঝি যে গ্লুকোমিটার দিয়ে আমরা 4 বেলা সুগার চেক করতে পারবো, এটা অবশ্যই ডায়াবেটিস রোগীরা করতে পারবে, এতে রোজার কোনো ক্ষতি হবে না। আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ বেলায় চলে এসেছি আমরা। এই এসে জানতে চাচ্ছি যে শেষ প্রশ্ন, আমাদের ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে রমজানের সেহরি বা ইফতারে খাদ্যাভ্যাসটা কেমন হবে? খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে দেখা যায় যে সারাদিন আমাদের রোজা রাখার কারণে কিন্তু খাবার বিষয়টা একটু দেখা যায় পানি খাবারটা কম হয়, তার ডিহাইড্রেশন হয়ে যেতে পারে পেশেন্টের। সেক্ষেত্রে ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত যতটুকু সে সময় পায় সে যতটুকু পানি খাবে। এবং দেখা যায় যে ইফতারের সময় আমরা ভুরিভোজ করে থাকি, বিভিন্ন ভাজা পোড়া, খেজুর, জুস, এই ফলের জুস খেয়ে থাকি। তো এটা দেখা যায় যে আমার সুগার লেভেলটাকে অনেক বাড়িয়ে দেয়। তো সেক্ষেত্রে ডায়াবেটিস রোগীর জন্য আমার পরামর্শ হবে তারা যেন এই মিষ্টি জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করে যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট আছে, যেমন সে রাতে যে ডিনারটা করতো, রুটি, সবজি, একটু মাছ মাংস, এই জিনিসগুলো সে ইফতারে নিতে পারে। অথবা আপনার ছোলা বুট, একটু ভাজা পোড়া, একটু কম খেয়ে একটু কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেগুলো সেগুলো সে নিতে পারে। এবং তার যেই সেহরি থেকে ইফতার থেকে শুরু করে তার যে সেহরি পর্যন্ত যে সময়টুকু থাকে, এই সময়ের মধ্যে সে ধাপে ধাপে একটু খেতে পারে। যেমন সে ইফতারে খেলো, এরপরে তারাবির নামাজটা পরে আবার সে কিছু একটু খেলো, সেটা একটা ডিম হতে পারে, সেটা দুধ হতে পারে, বিভিন্ন ধরনের পুষ্টিকর খাদ্য যেটাতে তার সুগার লেভেলটা বাড়বে না, সেই ধরনের খাবার তাকে নিতে হবে। এবং আপনি যে বললেন যে খাদ্যাভ্যাসের পাশাপাশি তার যে ব্যায়ামটাও খুব ইম্পর্টেন্ট। দেখা যায় যে অনেকে রোজা রাখা অবস্থায় সকালে সেহরি করে হাঁটতে বের হয়ে যায় ফজরের পরে, এই জিনিসটা কিন্তু রমজানে করা যাবে না, তাহলে কিন্তু তার হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। তো সেক্ষেত্রে তার জন্য পরামর্শ হবে সে যদি তারাবির নামাজটা পড়ে 20 রাকাত এবং সাথে যদি এশার নামাজটা পড়ে, তাহলে কিন্তু তার আর আলাদা করে হাঁটার কোনো প্রয়োজন হয় না। আর যদি তার মনে হয় যে না আমার আসলে এটা করে হচ্ছে না, আমার আরও দরকার হাঁটা, সেক্ষেত্রে সে ইফতারের পরে সে আধা ঘন্টা বা 15 মিনিট করে হাঁটতে পারে। ধন্যবাদ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এবং আমাদের দর্শকদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ থাকছে এ পর্যন্তই। দেখা হবে আবারও কোনো দিন নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে, নতুন কোনো বার্তা নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।